আসসালামু আলাইকুম। শুরুতে কংগ্রাচুলেশন জানাতে চাই পর্তুগাল জাতীয় ফুটবল টিমকে। তারা কিন্তু নেশনস লিগের ফাইনালে স্পেনকে টাইব্রেকারে 5-3 ব্যবধানে হারিয়ে একটি শিরোপা জিতলো এবং ক্রিস্টিয়ানো রোনালদো কিন্তু এই নিয়ে জাতীয় দলের জার্সিতে দ্বিতীয় শিরোপা দেখা পেল। এর আগে কিন্তু ইউফা ইউরো চ্যাম্পিয়ন্স লিগের শিরোপা জিতেছিল ওয়ে ব্যাক 2016। এরপরে কিন্তু 9 বছর পর আরেকটি ট্রফি দেখা পেল পর্তুগাল। আমার কাছে মনে হয় তাদের এই জেনারেশনটা কিন্তু পর্তুগালের সর্বকালের সেরা একটা গোল্ডেন জেনারেশন। তো তারা কিন্তু এই শিরোপাটা অবশ্যই ডিজার্ভ করতো। 40 পেরিয়েও পর্তুগালের ক্রিস্টিয়ানো রোনালদো কিন্তু দেখালো আসলে ফুটবলটা কিন্তু এখনো তিনি আগের মতোই ভালোবেসে খেলেন। সেটা কিন্তু 88 মিনিট পর্যন্ত তিনি মাঠে ছিলেন, মাঠের বাইরে চলে যান এরপরে। তারপরও কিন্তু তার মাঠের বাইরে থেকে বডি ল্যাঙ্গুয়েজ মনে হচ্ছিল যে এই শিরোপাটা কিন্তু তিনি জিততে চান দেশের হয়ে। তো এখানে প্রশ্ন উঠতে পারে যে ক্রিস্টিয়ানো রোনালদো কি দেশের জার্সিতে ফুটবল বিশ্বকাপের ট্রফিটা নিয়ে কি অবসর নিবেন? এটা আমার কাছে মনে হয় সো ডিফিকাল্ট, কারণ তখন তার বয়স হয়ে যাবে 42 এবং তার ওই সময় কি এখনকার মতো ফিটনেস থাকবে কিনা? যদি ফিটনেসটা বরাবরই ভালো রোনালদোর। শুধু ফিটনেস থাকলেই হবে না, তখন তার সাপোর্টিভ প্লেয়াররাও কিন্তু এখানে গুরুত্বপূর্ণ রোল ক্যারি করে। আমার কাছে মনে হয় যে মেসি শিরোপা জিততে পারতো না যদি না তার পাশে একজন আলভারেজ, একজন ডি মারিয়া, একজন মার্টিনেজের মতো, একজন ডিপলের মতো খেলোয়াড় থাকতেন। এজন্য হচ্ছে ক্রিস্টিয়ানো রোনালদোকে ওইভাবে সাপোর্ট দিতে হবে, তারপরে লাকটা ফেভার করতে হবে। লাক না ফেভার করলে আসলে পর্তুগালের এই টিমটা আমার কাছে ওয়ার্ল্ড কাপের এই মুহূর্তে শিরোপা জয়ের আমি ওরকম কোনো আশাই দেখতেছি না। তারপর যতদিন ফুটবলটা চালিয়ে যাবেন এখানে ক্রিস্টিয়ানো রোনালদো, ততদিন কিন্তু আমরা উপভোগ করব। লিওনেল মেসির মতোই তিনিও কিন্তু একজন লিভিং লেজেন্ড। এই দুইজন আশা করবো যারা 2-1 বছর ন্যাশনাল টিমের জার্সিতে তাদের ধ্রুপদী লড়াইটা চালিয়ে যাবেন। তো যদি গতকালকের ম্যাচে আসি, গতকালকের ম্যাচে কিন্তু অসম্ভব সুন্দর ফুটবল খেলেছে দুটো টিমই, যেখানে কিন্তু বল পজিশন থেকে শুরু করে অন টার্গেটে সব ক্ষেত্রেই এগিয়ে ছিল স্পেন। শুধু লাকটাই তাদের ফেভার করেনি এই ফাইনালে। বল পজিশনে কিন্তু 62-38 ব্যবধানে এগিয়ে ছিল তারা, এবং একই সাথে যদি বলি গোলমুখে কিন্তু অন টার্গেটে শট দেখতে পেরেছিল 16টি, সেখানে মাত্র 7টি শট ছিল পর্তুগালের। এছাড়া কিন্তু অন টার্গেটে শট ছিল পর্তুগালের 2টি, তারা কিন্তু 2টি গোল এখানে দিতে সক্ষম হয়েছে। পাশাপাশি 6টি অন টার্গেটে শট করেও 2টির বেশি গোল এখানে দিতে পারেনি স্পেনের খেলোয়াড়রা। সেজন্য স্পেনকে একটু দুর্ভাগা বলতেই হচ্ছে। শুরুতেই কিন্তু 21 মিনিটে হচ্ছে মেন্ডির গোলে এগিয়ে যায় এখানে স্পেন। গোল পরিশোধ করতে একদমই সময় নেয়নি এখানে পর্তুগাল। 26 মিনিটে কিন্তু এখানে হচ্ছে মেন্ডিসের অসাধারণ বা পায়ের গোলে কিন্তু এখানে 1-1 সমতায় ফেরায় পর্তুগাল। পরবর্তীতে প্রথমার্ধের শেষ মিনিটে অর্থাৎ 45 মিনিটে কিন্তু ইয়ারজাবাল একটি গোল করে 2-1 ব্যবধানে লিড নিয়ে এখানে মাঠ ছাড়েন স্পেনের হয়ে। পরবর্তীতে 61 মিনিটে কিন্তু পর্তুগালের প্রিন্স ক্রিস্টিয়ানো রোনালদো কিন্তু আরো একটি গোল করে 2-2 ব্যবধানে সমতা ফেরান। এ নিয়ে কিন্তু দেশের জার্সিকে 138তম গোলটি করে ফেলেন ক্রিস্টিয়ানো রোনালদো। এরপরে কিন্তু অ্যাটাক কাউন্টার অ্যাটাক হলেও 90 মিনিট আর কোনো গোল হয়নি। এরপরে আরো 30 মিনিট যোগ করা হয়, সেখানেও কিন্তু গোলের দেখা পাননি এখানে হচ্ছে কোনো দলই। এরপরে কিন্তু টাইব্রেকারে যায়, টাইব্রেকারে কিন্তু প্রথম তিনটা শটই গোল করেন দুই দলই। চতুর্থ নম্বর শটে কিন্তু এখানে গোল পায় পর্তুগালের রোনালদো, কিন্তু এখানে হচ্ছে মোরাতা কিন্তু চতুর্থ শটে স্পেনকে গোল করাতে ব্যর্থ হয়, এজন্য কিন্তু পিছিয়ে পড়ে। পরবর্তীতে পঞ্চম শটে কিন্তু এখানে গোল পান নেভিস, ফলে কিন্তু উচ্ছ্বাসে ফেটে পড়েন পর্তুগালের রোনালদো সহ পুরো স্টেডিয়াম। তারা কিন্তু আরেকটি সোনালী ট্রফির দেখা পেলেন। তবে এই ফাইনালটা কিন্তু চমৎকার ছিল বলে আমার কাছে মনে হয়। আশা করি পরবর্তীতেও পর্তুগাল এই তাদের এই ভালো খেলাটা চালিয়ে যাবে। সকলেই ভালো থাকবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।